আজহাট রাজবাড়ির অভিশাপ পর্ব 11 রূপার বাক্সের অভিশাপ। রূপার বাক্সটার ঢাকনা ধীরে ধীরে খুলতে শুরু করল। কি শব্দটা এতটাই কর্কশ ছিল যে মনে হচ্ছিল শত বছর ধরে বন্ধ থাকা কোনো কবরের ঢাকনা খুলছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সামনে দাঁড়িয়ে রাকিব, কিন্তু ওকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। রাকিবের মুখের অর্ধেকটা রক্তে ভেজা, চোখ দুটো সম্পূর্ণ কালো, এক ফোঁটা সাদাও নেই। ওর ঠোঁটের কোণে একটা অস্বাভাবিক হাসি। আমি ধীরে ধীরে বললাম, রাকিব। সে কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপর বলল, এটা আর বন্ধ করা যাবে না। আমি এক পা পিছিয়ে এলাম। ঠিক তখনই মৃণালিনীর কণ্ঠস্বর ভেসে এলো, ওর কথা বিশ্বাস করো না। আমি দ্রুত চারপাশে তাকালাম। কেউ নেই, শুধু কণ্ঠস্বর, বাক্সটা স্পর্শ করো না। ওটার ভেতরে যা আছে সেটা এই রাজবাড়ির অভিশাপের প্রাণ। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে রাকিব, অন্যদিকে মৃণালিনী। কাকে বিশ্বাস করব? হঠাৎ রাকিব চিৎকার করে উঠল, আকাশ, ও মিথ্যে বলছে। বাক্সটা না খুললে আমরা কোনোদিন এখান থেকে বের হতে পারবো না। তার গলার স্বর শুনে মনে হচ্ছিল ও সত্যি কষ্টে আছে। আমি ওর দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই মোবাইলের আলো এক মুহূর্তের জন্য রাকিবের শরীরের উপর পড়ল, আর আমি জমে গেলাম। কারণ রাকিবের পায়ের নিচে কোনো ছায়া নেই। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। আমার বন্ধু যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মানুষের ছায়া থাকার কথা, কিন্তু কিছুই নেই। আমি কাঁপা গলায় বললাম, তুই কে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাকিবের হাসি থেমে গেল। তার মাথাটা ধীরে ধীরে ডান দিকে কাত হতে লাগলো। এতটাই কাত হলো যে ঘাট ভেঙে যাওয়ার কথা। তারপর সে এক বিকট গর্জন করে উঠল। পরের মুহূর্তেই তার শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে পিছিয়ে এলাম। ঠিক তখনই রূপার বাক্সের ঢাকনাটা পুরো খুলে গেল। কিন্তু ভেতরে কোনো গজনা নেই, কোনো অস্ত্র নেই। ভেতরে আছে একটা ছোট্ট আয়না, খুব পুরনো, চারপাশে রূপার কারুকাজ। আয়নাটা অস্বাভাবিকভাবে পরিষ্কার। আমি না চাইলেও তাতে নিজের মুখ দেখতে পেলাম, কিন্তু ওটা আমার মুখ ছিল না। আয়নায় দাঁড়িয়ে আছে সেই রাজকীয় পোশাক পরা যুবক, অয়ন। সে আমার দিকে তাকিয়ে বলল, অবশেষে তুই এলি। আমার শরীর কেঁপে উঠল। তুমি? অয়ন শান্ত গলায় বলল, আমি তোর আগের জন্ম নেই। আমি তোর ভেতরে বন্দী হয়ে থাকা স্মৃতি। 200 বছর ধরে অপেক্ষা করছি। আমি কিছু বলার আগেই আয়নার ভেতরের দৃশ্য বদলে গেল। আমি দেখলাম রাজার হাতে কোনো অভিশপ্ত শক্তি ছিল না, বরং রাজবাড়ির নিচে থাকা এই রূপার আয়নাটাই সব অশুভ শক্তির উৎস। রাজা মৃত্যুর আগে নিজের আত্মাকে এই আয়নার সঙ্গে বেঁধে দিয়েছিলেন, যাতে সে কখনো সম্পূর্ণভাবে মারা না যায়। তার আত্মা বেঁচে থাকবে, আর প্রতি কয়েক যুগ পর একজন মানুষকে ডেকে আনবে, যে দেখতে অয়নের মতো, যাতে অভিশাপ আবার জেগে ওঠে। ঠিক তখনই আয়নাটা হঠাৎ ফেটে গেল, জ্যাক শব্দে। সারা কক্ষে ঠান্ডা বাতাস ঘুরতে লাগলো। পাথরের দেয়াল কাঁপতে শুরু করল। দূর থেকে রাজার গর্জন শোনা গেল, না, ওটা স্পর্শ করিস না। আমি বুঝলাম এই আয়নাটাই রাজার সবচেয়ে বড় দুর্বলতা। ঠিক তখনই মৃণালিনী আমার পাশে এসে দাঁড়াল। এবার তাকে অনেক দুর্বল দেখাচ্ছিল। তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে ফিসফিস করে বলল, আকাশ, আয়নাটা ভেঙে ফেল। আমি অবাক হয়ে বললাম, ভেঙে ফেললে কি হবে? সে চোখ বন্ধ করে বলল, অভিশাপ শেষ হবে। কিন্তু আমি থেমে গেলাম। কিন্তু কি? সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। আমিও আর থাকবো না। কথাটা শুনে আমার বুকটা ভারী হয়ে গেল। ঠিক তখনই সুড়ঙ্গের শেষ মাথা থেকে বিশাল তলোয়ার টেনে আনার শব্দ ভেসে এলো। ক্যাচ ক্যাচ ক্যাচ! রাজা আসছে। আর এবার সে একা নয়, তার পেছনে শত শত মৃত সৈন্য, তাদের চোখে আগুন, হাতে মরিচা ধরা অস্ত্র। মৃণালিনী আমার হাত শক্ত করে ধরে বলল, এটাই শেষ সুযোগ। আমি রূপার আয়নাটা 2 হাতে ধরে। রাজা এখন খুব কাছে। সে গর্জে উঠল, ভেঙে ফেলবি না, নইলে তোর বন্ধুও বাঁচবে না। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে সত্যিকারের রাকিবের কণ্ঠ ভেসে এলো। এবার কণ্ঠটা দুর্বল কিন্তু স্পষ্ট, আকাশ, আমার জন্য থামিস না, শেষ করে দে। আমি আয়নাটা মাথার ওপর তুলে ধরলাম, আর ঠিক সেই মুহূর্তে রাজার বিশাল তলোয়ার আমার দিকে নেমে এলো। শেষ পর্ব 12 খুব শীঘ্রই দেওয়া হবে।